ক্লাস 9 আমাদের নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব আছে, বাস্তব সংখ্যা মূলত আছে। তো আমাদের ক্লাস 9 বাস্তব সংখ্যা নিয়ে পড়ার বিষয় রয়েছে। তো সেটা পড়া থেকে আমরা কি করছি, নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্বের দুটো অংশ আছে। আমরা যে বিভিন্ন অঙ্ক করতে গিয়ে যে সংখ্যাগুলো লিখে থাকি, দেখতে পাই, একটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, যার ইংরেজি শব্দ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার নিয়ে আমরা পড়াশোনা করব এখানে ক্লাস 9-এ। আরেক রকম সংখ্যা আছে ইমাজিনারি নাম্বার, IMAGINARY, ইমাজিনারি নাম্বার, যার বাংলা হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা নিয়ে আমরা পড়াশোনা যখন 11 সায়েন্স নিয়ে পড়ব তখন ওখানে দেখে নেব, ওটা এখন আমাদের নেই। বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ, এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, যার মূলদ সংখ্যা যে রেশনাল নাম্বার, রেশনাল TIONAL, রেশনাল নাম্বার, আর এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, TIONAL, ইরেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাকে, মানে বাস্তব সংখ্যা আমাদের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে গঠিত হবে। যে সংখ্যাকে p ভাজিত q আকারে লেখা যায়, যে সংখ্যাকে p বাই q আকারে লেখা যায়, যেখানে p, q পূর্ণ সংখ্যা, p, q পূর্ণ সংখ্যা এবং q গ্রেটার দেন 0 হবে, তাকে বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, যে সংখ্যাকে p বাই q আকারে লেখা যায়, p ভাজিত q, p q পূর্ণ। যেমন মনে করো তোমার 5 বাই 7, এটা p বাই q আকারে প্রকাশ করাই আছে। মনে করো 1 পূর্ণ 2 বাই 3, এটাও p বাই q আকারে প্রকাশ করা যাবে। কেন? এই 1 পূর্ণ 2 বাই 3, এটা যদি আমরা ভাঙি, তোমার এটা ভাঙলে পরে কত, 3 থেকে 3 আর 2 5, 5 বাই 3 হয়ে যাবে। এটা p বাই q আকারে প্রকাশ করা গেল। মনে করো 1.5, এই সংখ্যাটাও কি মূলদ সংখ্যা, কারণ এটাকেও p বাই q আকারে প্রকাশ করা যাবে। এটা যদি আমরা দশমিকে তুলে দেই, 15 ভাজিত 10 হয়ে যাবে না? এটা দশমিকে তুললে পরে p বাই q আকারে প্রকাশ হলো। একটা সংখ্যা লিখলাম, আমি 5 লিখলাম শুধু, এটাকেও কি করা যাবে, p বাই q আকারে প্রকাশ করা যাবে। কারণ এই 5 কে আমরা লিখতে পারবো কত, 5 বাই 1, p বাই q আকারে হয়ে গেল। একটা সংখ্যা লিখলাম -7, এটাকেও p বাই q আকারে হয়, কারণ এই -7 সংখ্যাটা মানে -7 বাই 1। তবে যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশ আকারে লেখা যাবে আর কি। আচ্ছা, অমূলদ সংখ্যা কি? উল্টোটা হবে। যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণ সংখ্যা, এবং q গ্রেটার দেন 0, তাকে
তাকে বলে কিরকম সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। যেমন উদাহরণ দিচ্ছি আমরা অমূলদ সংখ্যার উদাহরণ, √2, √3, 2 প্লাস √5, তারপরে এটা পাই বলে পাই। এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো স্যার আপনি তো, আমরা তো জানি √2 মানে 1.414, √2 এর মান 1.414, তাহলে এটাকে 1414/1000 p/q আকারে প্রকাশ করা গেল। তো তাহলে আমরা √2টাকে অমূলদ সংখ্যা বলছেন কেন? এই যে √2 এর 1.414 যে মানটা আছে এটা প্রকৃত মান নয়, অঙ্কটাকে থামানোর জন্য। যদি বর্গমূল করতে যাই একটা জায়গায় থামতে হবে, তো সারা জীবন ধরে চলে তো ফল পাওয়া যাবে না। এটা কাছাকাছি একটা মান, এটা একটা কাছাকাছি মান, এটা প্রকৃত মান নয়। ঠিক আছে, তাহলে এইটাকে √2টা অমূলদ সংখ্যা, এটাকে যদি আমরা এটা যদি 2 এর বর্গমূল করতে যাই, যদি এটা এই 2 এর বর্গমূল যখন আমরা করব, 2 এর বর্গমূল যখন আমরা করব, যেমন ধরো এখানে 2 এর বর্গমূল করছি, মনে মনে একটা সংখ্যা ভাবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 2 মিলবে বা 2 এর কাছাকাছি হবে, একবার যাবে, এক এক নামালাম। আর তো নামানো কিছু নেই। নামানো কিছু না থাকলে এখানে দশমিক আছে 2 এর পরে, এই দশমিক খাইয়ে জোড়া শূন্য হবে, দশমিক খাই জোড়া শূন্য হবে, আর একটাকে এখানে ডবল করে নিয়ে আসবো 2, 4 বার 4 24 কত 96, নামবে 4, দশমিক নেওয়া আছে, জোড়া শূন্য নেওয়া যাবে। এখানে এই 24 এর সঙ্গে আরেকটা 4 যোগ করি 28, একবার দেবো 281, মানে 9 1 19, আরো এক নম্বর, মানে এরপরে চলতে থাকবে আর কি। এখানে 4 আসবে, তারপরে আরো চলবে, এর বর্গমূলের কিনারা কিছু পাবো না আমরা। সেই জন্য এখানে √2 এটা কিরকম সংখ্যা? অমূলদ সংখ্যা। এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। এই যে অমূলদ সংখ্যা যেটা বলছি, এই অমূলদ সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। অমূলদ সংখ্যাকে, এই যে অমূলদ সংখ্যা যা বলছি এটা দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে করণী, করণী, হ্যাঁ, যেটা সার্টস, SURDS, আর একটা হচ্ছে তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা। ক্লাস 9 এ যখন আমরা উঠবো, 10 এ যখন উঠবো তখন করণী পড়ব। করণী হচ্ছে কি কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে, কোন ধনাত্মক সংখ্যা, কোন ধনাত্মক ধনাত্মক সংখ্যা মূল যুক্ত হলে, মূল যুক্ত থাকলে এবং সেই মূলটি নিরসনযোগ্য না হলে, নিরসনযোগ্য না হলে, নিরসনযোগ্য না হলে, কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে, মূলযুক্ত মানে বর্গমূল, ঘনমূল, চতুর্থ মূল এরকম আর কি, এবং মূলটি নিরসনযোগ্য না হলে মূলযুক্ত সংখ্যাটিকে করণী বলে। মূলযুক্ত সংখ্যাটিকে করণী বলে, করণী বলে। যেমন ধরো √8 মনে করো 8 আছে, √8, √8 মানে কি 2 গুণ 2, 3 বার 2, 3টে 2 এর গুণ আছে। এই 3টা 2 এর গুণ থেকে এই দুটো 2 থেকে জোড়া থেকে একটা বার করা যাবে, বর্গমূল থাকলে জোড়া থেকে একটা, তাহলে কি করণী মুক্ত হলো, মানে মানে করণীর নিরসন হলো কি, নিরসন মানে কি করণী থেকে বেরোনো গেল কি, গেল না তো, √8 থেকে গেল তো। কোন ধনাত্মক সংখ্যা, এখানে 8 একটা ধনাত্মক সংখ্যা, এটা মূলযুক্ত মানে বর্গমূল যুক্ত, এবং সেই মূলটি নিরসনযোগ্য না হলো, নিরসনযোগ্য হলো না মানে মূলটা থেকে আমরা বেরোতে পারলাম না, অতএব এখানে √8 হলো কি করণী। মনে করো
√8 এর জায়গায় আমি √16 দিলাম। এটা 16 একটা মূলযুক্ত ধনাত্মক সংখ্যা, এটা করণীয় হবে না। কেন হবে না? এই √16 মানে কি √4 × 4 একই সঙ্গে দুবার গুণ আছে, তাহলে বর্গ নিরসনযোগ্য হয়ে গেল। তো এখানে √4টা কি √4 করণী নয়, করণী নয়। বোঝা গেছে? তুরীয় সংখ্যা, যে সংখ্যা কোন সমীকরণের বীজ নয় তাকে বলে তুরীয় সংখ্যা। যে সংখ্যা কোন সমীকরণের বীজ হবে না, যেমন ধরো পাই, এই পাইটা হলো কি তুরীয় সংখ্যা। ই হলো তুরীয় সংখ্যা। ওদিকে থাকুক, এবার এদিকে চলে আসি। যেটা বলছিলাম মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এই মূলদ সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার গিয়ে পূর্ণ সংখ্যা, যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, ইন্টিজার। আর একটা কি ভগ্নাংশ, যেটা হচ্ছে ফ্র্যাকশন, FRACTION। এই যে পূর্ণ সংখ্যা যেটা বলছি, পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? তোমার কি -1, তার আগে -2, তার আগে -3, এরকম চলবে, এই অসীম পর্যন্ত আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা কি আছে তোমার অখণ্ড সংখ্যা, যার ইংরেজি হচ্ছে হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। আর ঋণাত্মক নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ নেগেটিভ ইন্টিজার। আর এটা যে হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যার ইংরেজি ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার। এবার ন্যাচারাল নাম্বার কাকে বলবো আমরা? ন্যাচারাল নাম্বার হচ্ছে যে সংখ্যাকে, মানে যে সংখ্যাটা বস্তু গণনার জন্য প্রয়োজন হয়, বস্তু গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলি ব্যবহৃত হয় তাদের কি বলবো আমরা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক, বস্তু গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলো ব্যবহার হয় স্বাভাবিক সংখ্যা। বস্তু বলতে কি লাগে? 1 লাগে, 2 লাগে, 3 লাগে, 4 লাগে, 5 লাগে, 6 লাগে, 7 লাগে, 8, 9, 10, 11, এরকম চলতে শেষ নেই। স্বাভাবিক সংখ্যার শেষ পাওয়া যাবে না। এই স্বাভাবিক সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা আছে। স্বাভাবিক সংখ্যাকে 3 ভাগে, একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি নাম্বার, এক্সট্রা মানে ব্যতিক্রমী সংখ্যা, EXTRA
এক্সট্রা অর্ডিনারি নাম্বার, যেটা ব্যতিক্রমী সংখ্যা, ব্যতিক্রমী সংখ্যা, যেটার উদাহরণ একমাত্র 1। আর এটা কি আছে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ইংরেজি প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার। আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা, যার ইংরেজি হচ্ছে কি কম্পোজিট নাম্বার, COMPOSIT, কম্পোজিট নাম্বার। এগুলা নিয়ে আমরা পড়াশোনা করব। যেমন বিভিন্ন সময় আমার দরকার হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলে মৌলিক সংখ্যা। যে সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 2, এই 2 সংখ্যাটা কেবলমাত্র 1 দিয়ে ভাগ যাবে আর 2 দিয়ে ভাগ যাবে, অন্য কিছুতে যাবে না। 3 সংখ্যাটা মৌলিক, কেবলমাত্র 1 দিয়ে ভাগ যায় আর 3 দিয়ে ভাগ যায়। এরপরে 5, 7, 11, 13, এই যে 13 সংখ্যাটা কি মৌলিক সংখ্যা, কারণ 13 কেবলমাত্র 1 এবং 13 দ্বারা ভাগ যাবে। এরপরে কত? 17, 17, 19, 23, 29, 31, হ্যাঁ, 37, 41, 43, 47, এরকম 51 হবে না, 53। এই যে সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলো কি সব মৌলিক সংখ্যা। এরা কেবলমাত্র 1 দিয়ে ভাগ যাবে আর সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। আর যৌগিক সংখ্যাটা কি হবে? উল্টো কথাটা হবে। হ্যাঁ, যে স্বাভাবিক সংখ্যাটি কি হবে? 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, যে স্বাভাবিক সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে কি বলবো আমরা? তাকে বলে যৌগিক সংখ্যা। তা যৌগিক সংখ্যা উদাহরণটা কি হবে? 1 দিয়ে ভাগ যাবে, 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোন স্বাভাবিক সংখ্যা, যেমন 4 সংখ্যাটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা শুরু হয়েছে 4 থেকে। 4 সংখ্যাটা 1 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়ে তো ভাগ যাবে। 6, 9, 8, 10, বড় 14, 15, বুঝতে পারছি সংখ্যাগুলো? 16, 18, 20, 21, 22, এরকম চলবে আর কি। এগুলো সবই যৌগিক সংখ্যা। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 9 সংখ্যাটা যৌগিক হলো কেন? 9 হলো যৌগিক সংখ্যা, কারণ 9 সংখ্যাটি কি হবে? 1 এবং
9 ছাড়াও কি হবে 3 দ্বারা বিভাজ্য। 9 সংখ্যাটি 1 এবং 9 ছাড়াও 3 দ্বারা বিভাজ্য। একই রকম তোর মুখ খুলবি, এই যে 16 এই সংখ্যাটাকে আমরা কি বলেছি যৌগিক সংখ্যা। কেন পারবি না তো? দুঃখ না পেয়ে এই লেখাটা পড়, এই লেখাটা পড়। এখানে 9 হলো যৌগিক সংখ্যা। কারণটা কি বলেছি? 9 সংখ্যাটি 1 এবং 9 ছাড়াও 1 এবং 9 ছাড়াও কি হয়েছে 3 দ্বারা বিভাজ্য আছে। তাহলে 16টা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। কারণ 16 সংখ্যাটি 1 এবং 16 ছাড়াও 4 দ্বারা বিভাজ্য হবে। কেউ যদি বলে 8 দ্বারা, তাও হবে। মানে 1 আর 16 ছাড়া অন্য কোনো সংখ্যা হলেই হবে। এখানে 15 সংখ্যাটা কিরকম সংখ্যা? যৌগিক সংখ্যা। কেন? কারণ স্যার 1 ছাড়াও 15 সংখ্যাটা 1 এবং 15 ছাড়াও 5 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। আমার সংখ্যাটা কি বলছি? যে স্বাভাবিক সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য। বুঝা গেছে? তোর মুখ খুলবি। এখানে আমি এই যে 21 এই সংখ্যাটাকে মৌলিক বলছি কেন, এই যৌগিক সংখ্যা বলছি কেন? জোরে আওয়াজ তোলো, বলে দে। 21 সংখ্যাটা যৌগিক সংখ্যা, কারণ 21 সংখ্যাটি 1 দিয়ে যাবে, 1 দ্বারা বিভাজ্য। 1 এবং 21 ছাড়াও 11 দিয়ে না 3 দিয়ে যাবে। 3 দ্বারা হবে, 7 দ্বারা হবে। তাহলে আমরা কি করলাম? নাম্বার সিস্টেমে সংখ্যা তত্ত্ব এটাকে দুভাগে ভাগ করা আছে। প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা। আমাদের মূলত এইটা নিয়ে পড়াশোনা করতে হবে। বাস্তব সংখ্যা নিয়ে আমাদের ক্লাস 9 এ আছে। আরেকটা আছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা ওটা 11 সায়েন্স নিয়ে যখন যদি কেউ পড়ি আমরা তখন পড়বো। বাস্তব সংখ্যা দু রকমের আছে, একটা মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার। মূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, মূলদ সংখ্যা। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা লিখেছি। এই যে সংখ্যা লিখেছি এগুলো কি মূলদ সংখ্যা, এগুলো সব মূলদ সংখ্যা। তাহলে এই যে হলো এখানে 1.2/3 মূলদ সংখ্যা কেন? কারণ এখানে দেখিয়েছি এটাকে ভাঙলে পরে অপ্রকৃত আকারে প্রকাশ পি বাই কিউ আকারে হয়েছে। এই 1.5 দশমিক কিন্তু সংখ্যাটাও কি মূলদ সংখ্যা, কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। আর অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ গ্রেটার দেন 0। হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাগুলো লিখেছি √2, √3, 2 + √5 বা পাই, এগুলো কি সব অমূলদ সংখ্যা। এবার √2 এটা অমূলদ সংখ্যা আমরা এখানে লিখলাম, কিন্তু তোমাদের অনেকেই জানো যে √2 এর মান 1.414। তাহলে এটাকে দশমিক তুললে এটা কি হলো? পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। দশমিক তুলে দিলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে তো এটা মূলদ সংখ্যা হওয়ার কথা, কিন্তু না। এই যে √2 এটা এর প্রকৃত মান নয়, এটা এর প্রকৃত মান নয়। এরপরে এই যে আমরা অমূলদ সংখ্যা পড়ছি, এটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা করণিক, একটা তুরীয় সংখ্যা। করণিক কি? কোনো ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে, মূল মানে বর্গমূলযুক্ত, ঘনমূলযুক্ত, সূচক করতে গিয়ে আমরা দেখেছি এরকম মূলযুক্ত থাকবে এবং সেই মূলটি নিরসনযোগ্য না হলে, মানে মূলটা থেকে বেরোতে না পারলে মূলযুক্ত সংখ্যাটিকে করণিক বলে। এবার √8 মানে √8 মানে 3টা 2 এর গুণফল। আবার বর্গমূল থাকলে জোড়া থেকে দুটো বেরোবে, কিন্তু করণ ওই মূলটা থেকেই গেল, বর্গমূল চিহ্নযুক্ত অংশটা থেকেই গেল। √8টা করণী হয়ে যাবে। কিন্তু √16 যখন হবে, √16 মানে 4 × 4, মানে বর্গমূলের ক্ষেত্রে কি হয়? জোড়া থেকে একটা বের করে নেওয়া যায়। তাহলে √16টা করণী নয়। তুরীয় সংখ্যা যে সংখ্যা কোনো সমীকরণের বীজ নয়, এরকম সংখ্যা কিছু আমরা পাবো। হ্যাঁ, যেমন পাই হবে, ই হবে, এরকম কিছু সংখ্যা আছে, সেটা তুরীয় সংখ্যা। সামান্য কিছু আছে, ওটা আমাদের খুব বেশি দরকার হবে না। এরপর আমরা চলে আসি কি এখানে
পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা দুরকম। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? তোমার -1, -2, -3 সংখ্যাগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, যেটাকে হোল নাম্বার বলে। হোল নাম্বারের দুটো অংশ, একটা জিরো হবে। এই হোল নাম্বারের মধ্যে কি আছে? জিরো আছে, 1, 2, 3, 4 এগুলো সব আছে। তার মানে এই জিরোটা আলাদা, আর বাকি যেটা জিরো বাদে যেটা অংশ সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা। বস্তু সমূহ গণনার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার হয় সেটাকে কি বলছি আমরা? স্বাভাবিক সংখ্যা। এবার বস্তু সমূহ গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলি ব্যবহৃত হয় তাদের স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যা এই যে উদাহরণ দিয়েছি, স্বাভাবিক সংখ্যা আবার 3 রকমের হয়। একটা হচ্ছে ব্যতিক্রমী সংখ্যা, যেটাকে 1, এটা মৌলিকও নয় যৌগিকও নয়। 1 সংখ্যাটা মৌলিকও নয় যৌগিকও নয়। তারপরে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে প্রাইম নাম্বার, যে স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলে মৌলিক সংখ্যা। এর উদাহরণ তুলে ধরেছি। যৌগিক সংখ্যা যে সংখ্যাটা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলে যৌগিক সংখ্যা। এখানে আমি একটা সংখ্যা লিখলাম, এই যে 15। 15টা কিরকম সংখ্যা? কি করে বুঝলাম? কি করে বুঝলাম এই 15 সংখ্যাটা মৌলিক যৌগিক সংখ্যা? কি করে বুঝলাম? কারণ সেটা 1 আর 15 ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে অন্যান্য নয়, এই 15 সংখ্যাটা 1 এবং 15 ছাড়াও 3 দ্বারা ভাজ্য হবে বা 5 দ্বারা ভাজ্য হবে, এটা বলতে হবে। সংখ্যাটা আমরা ভালো করে পড়ে দেখো, যে সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটুকু নাকি লিখে নাও। এই যে ভগ্নাংশ ফ্র্যাকশন, এই ভগ্নাংশ, এবার এই ভগ্নাংশ নিয়ে আমরা পড়াশোনা করি। হ্যাঁ, তো ভগ্নাংশ, যার ইংলিশ শব্দ হচ্ছে ফ্র্যাকশন, FRACTION। ভগ্নাংশ দু রকমের আছে, একটা সামান্য ভগ্নাংশ আছে আর একটা দশমিক ভগ্নাংশ আছে। সামান্য ভগ্নাংশ আর একটা কি আছে? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, যেটাকে ডেসিমাল ফ্র্যাকশন বলে, DCIMAL, ডেসিমাল ফ্র্যাকশন। দশমিক ভগ্নাংশ মানে দশমিকের ব্যাপার থাকবে। আর সামান্য ভগ্নাংশ, তোমার এই সামান্য ভগ্নাংশ যেটা বলছি এটা 3 রকমের হয়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, যার ইংলিশ হচ্ছে প্রপার ফ্র্যাকশন, PROPER, প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন বলতে যে ভগ্নাংশের লব, এখানে ভগ্নাংশ মানে এইরকম ভাবে সংখ্যা থাকবে, A/B আকার যুক্ত হবে, আকার যুক্ত। তাহলে এই এটা হলো কি? A এর সমান হচ্ছে লব, আর বিটাকে বলে B সমান হচ্ছে হর। B হলো হর। তাহলে প্রপার ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের যে সামান্য ভগ্নাংশ, তো যে সামান্য ভগ্নাংশের লব কমা হর অপেক্ষা
অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। লিখে নেব, ডিজিট বোর্ডে লেখা ডিলিট হয়ে যাবে। প্রকৃত ভগ্নাংশ। লিখতে পারবো? হ্যাঁ, লেখা শুরু করো, কারণ এটা তো ডিলিট হয়ে গেলে আমি নতুন করে লিখতে পারবো না। যে সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা ক্ষুদ্রতর। লবটা ছোট, উপরের সংখ্যাটা ছোট। যেমন ধরো 1/2, 2/3, 7/9, এরা কি প্রকৃত ভগ্নাংশ। তারপর ধর 4/5 বলছি, 4/5 সব প্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা কিরকম হয়? একটা বৃত্ত আঁকলাম, বৃত্তকে সমান 4টে টুকরো করলাম। তাকাবি, একটা বৃত্তকে সমান 4টে টুকরো করলাম। এই যে 4টে টুকরোর এই একটা অংশ সমান 4 ভাগের 1 ভাগ, এটা কি তোমার গিয়ে 1/4 অংশ। এটা হচ্ছে 1/4 অংশ। 1/4 1/4, 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ, গোটা জিনিসের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/4। এটা প্রকৃত ভগ্নাংশ। তারপরে কি আছে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ, এটা ইংরেজি হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার, PROPER, ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনের সংজ্ঞাটা কি হবে? এই কথাটাই হবে। যে ভগ্নাংশের লব কমা হর অপেক্ষা বৃহত্তর। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বৃহত্তর তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বৃহত্তর, লবটা বড় হবে, উপরের সংখ্যাটা বড়। উদাহরণ কিরকম হবে? উদাহরণ মনে কর 5/3, 6/5 হলি, 6/5, এবার গিয়ে 8/5। এই যে সংখ্যাগুলো লিখলাম, এগুলো কি অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আরেকটা ভগ্নাংশ আছে যার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, যেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড, MIXED, দরজাটা ভিজে দাও। মিক্সড ফ্র্যাকশন, FRACTION। মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন হচ্ছে যে ভগ্নাংশটি, যে ভগ্নাংশ বলতে যে সামান্য ভগ্নাংশটি লিখতে হবে। এখানে ভগ্নাংশ না বলে যে সামান্য ভগ্নাংশটি, সামান্য ভগ্নাংশটি, আমরা সামান্য ভগ্নাংশে ভাগ করছি। যে সামান্য ভগ্নাংশের লব কমা হর অপেক্ষা বৃহত্তর। বেশ, যে সামান্য ভগ্নাংশের কি হবে? যে সামান্য ভগ্নাংশটি প্রকৃত তোমার পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত।
তা হলো মিশ্র ভগ্নাংশ। কি, যে সামান্য ভগ্নাংশটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ নিকটে। যেমন মনে করো তোমার 1/2 এটা আছে, 2/2/3, এই যে ভগ্নাংশগুলো কি, এগুলা মিশ্র ভগ্নাংশ। 1/2 এটা কি 1 প্লাস হাফ লেখা যাবে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, হাফটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখানে ঘটনাটা আসলে কিরকম, এই একটা বৃত্ত আছে, আরেকটা বৃত্ত এখানে আছে। এই এক বলতে এই গোটা, এই এক হলো এই গোটা বৃত্তের অংশটা, আর 1/2 হচ্ছে এটাকে দুভাগে ভাগ করা হলো তার অর্ধেকটা। মানে এই 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 দুটো মিলে হচ্ছে কি 1/2। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে হাফ। এই রঙিন অংশ দুটো বোঝাচ্ছে 1/2। তারপরে 2 পূর্ণ যেটা ছিল 2/2/3, এটা মানে 2 প্লাস 2/3। 2 মানে এটা একটা গোটা গোটা অংশ, আর একটা গোটা অংশ, তার সঙ্গে প্লাস আর একটা বৃত্ত আর একটা রয়েছে, একে 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করলাম, তার দুটো ভাগ, এই একটা, এই একটা অংশ, বুঝলি? এটা হচ্ছে কত, 2/3, 3 ভাগের 2 ভাগ, এটা 1 এটা 1। তাহলে এইগুলোর যোগফল হচ্ছে 2/3। এখানে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ একই। অপ্রকৃত ভগ্নাংশ যে 5/3 লিখেছি, এটা 5/3 মানে কি আছে, যে 5/3, এটা মানে আসলে 3 প্লাস 2/3। মানে যদি বিচ্ছেদ করি 3/2 প্লাস 2/3 মানে 1 প্লাস 2/3। এটা আসলে ওই 1/2/3 হচ্ছে আর কি। এটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের একটা রূপ। বোঝা গেছে মিশ্র ভগ্নাংশ ব্যাপারটা কিরকম? বেশ। এবার দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে কি থাকবে, কোনো অঙ্ক থাকবে। যে ভগ্নাংশের যে যে ভগ্নাংশের দশমিক বিন্দুর পর যে ভগ্নাংশের দশমিক বিন্দুর পর কোনো না বলে পর এক বা একাধিক অঙ্ক থাকে, তাকে বলে দশমিক ভগ্নাংশ। যে ভগ্নাংশে দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক থাকে তাকে বলে দশমিক ভগ্নাংশ, মানে ডেসিমাল ফ্র্যাকশন। দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক থাকবে। দশমিক বিন্দুর পরে যেমন ধরো 2.5, দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক আছে। 2.23, দশমিক দুটো অঙ্ক আছে কি না? এখানে 0.1257, এগুলো কি সব দশমিক ভগ্নাংশ। এরকম হতে পারে 0.3333 এরকম চলছে। দশমিক বিন্দুর পরে অসংখ্য অঙ্ক, অসংখ্য 3 আছে। তো যে ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক থাকবে, একটা থাকতে পারে, একের বেশি যতগুলো কিছু থাকতে পারে, এটা দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে? এবার এই দশমিক ভগ্নাংশ আবার ভাগ আছে, সেটা আমরা পড়ব, তাহলে আমাদের এই দিকটা হয়ে যাবে। এবার আমরা দেখি
দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ দেখ কত রকমের আছে। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি অনাবৃত দশমিক অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই অনাবৃত দশমিক ভগ্নাংশ বা এটাকে অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। স্যার সসীম দশমিক ভগ্নাংশটা কি বলেন আর বলবেন? হ্যাঁ, সসীমটা লিখে তো সসীম দন্তস্ব দন্ত সাহিত্যিক ম। না কি ওটা কি ব্যাপারে কি বলে এটা বলছেন আপনি? কিছুই বলিনি তো, আমি বলেছি, আমি শুধু শব্দগুলো লিখলাম দেখে। সসীম দশমিক ভগ্নাংশ এর যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাকে বলে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে। আচ্ছা দেখো, দশমিক ভগ্নাংশ ডেসিমাল ফ্র্যাকশন যেটা বলছি, একটা যে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ যার ইংলিশ শব্দ কি টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন। যে দশমিক ভগ্নাংশটির কি হবে দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাকে বলে সসীম দশমিক ভগ্নাংশ। যে দশমিক ভগ্নাংশটির দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে। A decimal number that has a finite number of digits after decimal point is called terminating terminating decimal fraction DECIMAL decimal fraction। এরা দশমিক যুক্ত সংখ্যা
দশমিক যুক্ত সংখ্যা FRACT এটা দশমিক ডেসিমাল ফ্যাক্টর দশমিক যুক্ত সংখ্যা দ্যাট হ্যাজ যার আছে ফাইনাইট নাম্বার অফ ডিজিটস নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে আফটার ডেসিমাল পয়েন্ট দশমিক বিন্দুর পরে ইজ কল্ড বলা হয় টার্মিনেটিং ডেসিমাল নাম্বার মানে সসীম দশমিক সংখ্যা। যেমন ধরো 2.5 দশমিক বিন্দুর পরে কি আছে এখানে একটাই অঙ্কই আছে। 2.215 দশমিক বিন্দুর পরে কি আছে এটা ডেসিমাল পয়েন্ট বলতে এটা ডেসিমাল পয়েন্ট এখানে এটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট এই ডেসিমাল পয়েন্টের পরে এখানে তিনটা অঙ্ক আছে এখানে একটা অঙ্ক আছে। ধরো 0.01357 এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলো কি ডেসিমাল সব সসীম দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যায় অঙ্ক আছে এখানে একটা এখানে তিনটে এখানে পাঁচটা আছে। আর আবৃত দশমিক সংখ্যা যে দশমিক যুক্ত সংখ্যায় দশমিক বিন্দুর পর কি হয়েছে একই এক বা একাধিক অঙ্ক কি আছে ফিরে আসে তা হলো আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা যে দশমিক যুক্ত সংখ্যায় দশমিক বিন্দুর পর একই এক বা একাধিক অঙ্ক ফিরে আসে। যেমন ধরো যে বলা হয় 2 কে তুমি 3 দিয়ে ভাগ করো ঠিক আছে করি প্রথমে 2 কে যখন ভাগ করতে যাবো ভাগ যাবে না ভাগ না গেলে দশমিক খাইয়ে এখানে একটা শূন্য দেবো দশমিক খাইয়ে শূন্য আসলে এই 2 এর পর দশমিক ছিল সেই দশমিকটা ওখানে নিয়ে চলে গেছে। এবার কবার যাবে 6 বার 3 6 18 বিয়োগ করবো 2 নামবে দশমিক নেওয়া আছে শূন্য নেবো আবার 6 বার যাবে 3 6 18 আবার 6 বার যাবে মানে একই অঙ্ক বারবার ফিরে আসছে এখানে মানে দশমিক 666 এই যে সংখ্যাটা হলো এটা কি আবৃত দশমিক সংখ্যা রেকারিং ডেসিমাল নাম্বার দশমিক বিন্দুর পরে একই অঙ্ক ফিরে আসছে দশমিক বিন্দুর পরে একই অঙ্ক ফিরে আসে এটাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে লিখি সংক্ষেপে কি লিখবো দশমিক 6 এর মাথায় পৌনঃপুনিক এরকম পৌনঃপুনিক দিয়ে থাকে এটা সংক্ষেপে এইভাবে লেখা হয় ঠিক আছে। এবার ধরো আমি একটা সংখ্যা লিখছি তোমার 45/99 মনে করা আছে 45/99 কাটবে তো 9 দিয়ে কেটে যাবে না 9 দিয়ে কাটলে 11 5 9 5/11 এই 5/11 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি দশমিকে নিয়ে যাই কি হবে একবারে যাবে দশমিক খাইয়ে এখানে একটা শূন্য দিলাম 4 11 44 4 11 44 নামবে কত 6 দশমিক নেওয়া আছে শূন্য নেব 5 বার যাবে 5 11 55 নামলো 5 দশমিক নেওয়া আছে শূন্য নেব 4 বার যাবে 4 11 44 দশমিক নেওয়া আছে শূন্য নেব 5 11 55 তার মানে কি হচ্ছে 4 5 4 5 বারবার ফিরে আসছে তাহলে তোমার দশমিক 4 5 4 5 এরকম সব আসবে দেখি
তাহলে এই যে 4 5 বারবার ফিরে আসে, এটাও তাহলে কিরকম সংখ্যা হবে? আবৃত দশমিক সংখ্যা। যে দশমিক যুক্ত সংখ্যায় দশমিক বিন্দুর পর একই অঙ্ক এক বা একাধিক অঙ্ক ফিরে আসে, একই এক বা একাধিক অঙ্ক ফিরে আসে, তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখবো এরকম ভাবে, সংক্ষেপে তোমার যে দশমিক 4-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক, এই 4-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক মানে 4 আর 5 বারবার ফিরে এসছে। এটা হচ্ছে কি আবৃত দশমিক সংখ্যা। এবার অসীম দশমিক ভগ্নাংশ, অসীম, তাহলে কি হবে? যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক ফিরে আসবে না, যার দেখার পাওয়া যাবে না, একই অঙ্ক আর ফিরে আসবে না, তাহলে যে দশমিক ভগ্নাংশের যে দশমিক ভগ্নাংশটির কি হবে? ভগ্নাংশটির দশমিক বিন্দুর পর কোন অঙ্কের একই অঙ্কের পুনরাবৃত্তি হয় না। দশমিক বিন্দুর পর একই অঙ্ক একই অঙ্কের পুনরাবৃত্ত হয় না, তাকে বলে কি বলবো? অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা। দশমিক বিন্দুর পরে একই অঙ্কের পুনরাবৃত্ত হয় না, একই অঙ্কের পুনরাবৃত্ত হয় না, এরকম সংখ্যা আমরা কি বলছি? অসীম দশমিক সংখ্যা। যেমন ধরো √2 এর বর্গমূল করতে চাইছি, √2 এর বর্গমূল, তাহলে বর্গমূল কি করে করে? এটা 2 লিখলাম, এটা মনে মনে একটা সংখ্যা ভাবতে হয়, যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এই 2 মিলে যাবে, নাহলে ছোটর দিক থেকে 2 এর কাছাকাছি হবে। কতবার যাবে? একবার যাবে, 1 1 কে 1, এটা বিয়োগ করলাম হয়, এই একটা এখানে ডবল হয়ে আসবে, 2 দিয়ে গুণ হয়ে আসবে। আর তো উপর থেকে নামানো কিছু নেই, নামানো না থাকলে এখানে দশমিক আছে, নামানো না থাকলে কি দশমিক বিন্দু আছে, তাহলে এখানে এই বর্গমূল ফলে আমরা দশমিক বিন্দু দেব, দিয়ে জোড়া শূন্য হবে। এমনি ভাগ করার সময় কি দশমিক বিন্দুর জন্য একটা করে শূন্য নামিয়েছিলাম, বর্গমূল করার সময় দশমিক বিন্দুর জন্য জোড়া শূন্য হবে, জোড়া। এবার কতবার যাবে? ওই একই মনে মনে একটা সংখ্যা ভাবো, যা এখানে যতবার দেবো এখানে ততবার দিতে হবে। তুমি যদি এখানে 4 বার দেই, এখানে 4 বছর, 4 24 96, বিয়োগ করবো 4, দশমিক বিন্দু নেওয়া আছে, তার জোড়া শূন্য হবে। বর্গমূল করার সময় দশমিক বিন্দুর জন্য জোড়া শূন্য। এবার এখানে 24 শেষে 4 আছে, 24 শেষে 4 যোগ করলে কত? 28 হবে। একবার দাও, 281, 9 19, 119 হবে। মানে 10 থেকে 1 বিয়োগ করবো 9, 10 ধরে 1 দিয়ে দেবো, 8 1 9, 10 থেকে 9 বিয়োগ করবো 1, আবার এখানে 1 দিয়ে দেবো 3, 8 4 থেকে 3 বিয়োগ করবো 1, ঠিক আছে। এরপরে দশমিক নেওয়া আছে, জোড়া শূন্য নামাবো, আর এখানে এই যে 281 শেষে কত? 1 আছে, এর সঙ্গে 1 যোগ করলে কত? 281 হয়ে যাবে, না 82 হবে। যা থাকবে শেষ সংখ্যাটা আবার যোগ করব, যা থাকবে এখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে ওই সংখ্যাটা আবার শেষ সংখ্যাটা যোগ করব। এবার কতবার যাবে? দুঃখ পেতে হবে না, এখানে 3টে ঘর চাপা দাও মনে মনে, আর এখানে 2টো ঘর চাপা দাও। 11-র মধ্যে 2 কবার যায়? 5 বার যাবে না? 5 2 10,
5 বার যদি দেওয়া হয়, আমি 2825 এই যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25 আর থাকবে 2, 5 2 10 আর 2 12 আর তাহলে 1, 5 আর 40 আর 1 41 আর তাহলে 4, 5 2 10 আর 4 14। এই যে সংখ্যাটা এর থেকে বড় হয়ে গেল না, হ্যাঁ স্যার। তাহলে 5 বার যাবে না, 4 বার দাও। যদি 4 বার দেওয়া হয়, 4 বারে হয়ে যাবে। আর এখানে 4 দিলে কত, 4 4 16 আর থাকবে 1, 4 2 8 হাতে ছিল 1 9, 4 32 32 এর 2 হাতে 3, 4 2 8 আর 3 11। এটা 4 নামছে, 10 থেকে 6 বাদ দিলাম 4, 1 1 10 0 6 6। এবার আবার কত করব, এই সংখ্যাটা শেষে 4 আবার যোগ করব, যোগ করলে 8 2 8 2। দশমিক নাও আছে, জোড়া শোনাও, দশমিক নাও আছে। এবার কতবার যাবে, যদি এখানে 3টা ঘর চাপা দেই আর এখানে 2টো ঘর চাপা দেবো, তাহলে 60 এর মধ্যে 28 কবার যাবে, দুবার যাবে, দুবার, দুবার দিলাম। দুবার দিলে কত, 2 2 4 8 2 16, 2 2 4 1 5, 8 2 16 6, 2 2 4 1 5। মানে এরপরে বিয়োগ, মানে এর বর্গমূলের দশমিক বিন্দুর পরে কোনো অঙ্ক দেখো আর ফিরে আসছে না, সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একই এখানে যেমন ফিরে আসছিল, এখানে যে ফিরে আসছিল, এখানে আর একই অঙ্ক আসছে না। ফিরে আসছে না। তাহলে এই যে সংখ্যাটা হচ্ছে এর চলবে, এরপরে চলবে, এটা শেষ হবে না। এটা হচ্ছে কি, অসীম অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশ আমরা 3টা অংশ ভাগ দেখলাম। একটা সসীম দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট অঙ্ক থাকবে, 2টো থাক 4টা থাক 5টা থাক থাকবে। যেমন এখানে 2.5 দশমিক বিন্দুর পর এখানে কি দেখতে পাচ্ছি, দশমিক বিন্দুর পর একটি অঙ্ক আছে, দশমিক বিন্দুর পর একটি অঙ্ক আছে। যখন 2.215 লিখছি, দশমিক বিন্দুর পরে কি আছে, বিন্দুর পর 3টি অঙ্ক আছে, দশমিক বিন্দুর পর 3টি অঙ্ক আছে। যখন ওটার বেলা লিখছি 0.01357, এখানে দশমিক বিন্দুর পর কটা অঙ্ক আছে, 5টি অঙ্ক আছে, নির্দিষ্ট সংখ্যা অঙ্ক আছে। আর্ধ দশমিক সংখ্যা, দশমিক যে দশমিকযুক্ত সংখ্যা দশমিক বিন্দুর পর একই এক বা একাধিক অঙ্ক ফিরে আসে, একই অঙ্ক ফিরে, যেমন বারবার 6 ফিরে এলো, এখানে 4 5 4 5 ফিরে এলো, এটা আরো অন্য আসতে পারে, এক অঙ্ক ফিরে আসবে, ওটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আর অসীম দশমিক সংখ্যা মানে নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর একই অঙ্ক পুনরাবৃত্তি হবে না, সেটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। বুঝা গেছে?